2026 আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি পৌঁছে যাচ্ছি? 100%। লাস্ট আমি তোমাকে বলছি, লাস্ট 20 ইয়ার্স সালমান খান মধ্যে ছিল, অক্ষয় কুমার 6টার মধ্যে ডিনার কমপ্লিট করে না। যদি আমাদের দেশ যদি ভালো না থাকে, আমরা ভালো থাকতে পারি। ঠিক কথা। ব্যাপার হচ্ছে আজকের দিনে যদি হেলথ আর মানি যদি না থাকে, সবই যায়। শনিবার অ্যাটলিস্ট আপনারা নন ভেজ খাবেন না। মন্ত্র যেটা আছে সব থেকে স্মলেস্ট আর সব থেকে পাওয়ারফুল, সেটা হচ্ছে ওম। 10 মানে 1 মানে সূর্যের নাম্বার হচ্ছে, তার সাথে কিন্তু 0 আছে। এই ইয়ার নাম্বার থেকে কিন্তু মেইন এইগুলো প্রেডিকশন শুরু হয়। আচ্ছা, মাছ, মাংস, ডিম তিনটের মধ্যে কোনোটাই না খাই, আমাদের হেলথ কিন্তু খুব ভালো থাকবে। প্রতি কটা রত্নের ডেন্সিটি আর গ্র্যাভিটি আলাদা হয়। এটা প্রপার অ্যাস্ট্রোলজার যে জানে সেই তোমায় বলতে পারবে। আজকে দিন অবধি প্রচুর লোকে নীলা পড়িয়েছি, কারোর ক্ষতি হয়। যদি তোমার ইন্দ্রনীল লাগে আর তুমি পড়ে নিচ্ছ অপরাজিতা, আগের মাস খেয়ে যাবে। চুলকানি হচ্ছে, তার জন্য কিন্তু পান্না লাগে। এবার ডিপেন্ড করছে কোন পান্না কার জন্য হয়। যে আগের জন্মে আমি ছেলে ছিলাম, এই লাইফে ছেলে আসবো, এটা কোনো গ্যারেন্টি। বাড়ি নিচে দাঁড়িয়ে, মানে একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, কোনো একটা জায়গায় উপরে ঝুল বারান্দা থেকে বড় একটা ছাই সোজা মাথায় পড়েছে, 16টা স্টিচ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন ভারতের স্বনামধন্য অ্যাস্ট্রোলজার এস কুমার স্যার। নমস্কার। নমস্কার। প্রথমেই বলি, বছরের প্রথম দিকে আমরা একদম বসে আছি। তো তুমি তো এর আগে প্রেডিক্ট করেছিলে যে 2026 কিন্তু 2025-এর থেকেও আরো অনেক বেশি খেলা দেখাবে। তো তোমার মতামত কি, এখনো একই আছে? 100%। তার কারণ হচ্ছে নিউমেরোলজিক্যালি যে যাই বলুক না কেন, 2026 ক্যালকুলেশন হচ্ছে 10। 10 মানে 1 মানে সূর্যের নাম্বার হচ্ছে, তার সাথে কিন্তু 0 আছে। মানে তার রাইজ হচ্ছে এরম, ফল হচ্ছে এরম, রাইজ হচ্ছে এরম, ফল হচ্ছে এরম। এটা প্রত্যেকের জন্য, প্রত্যেক কান্ট্রির জন্য ইনভলভ আছে। আর আগেরবার যা পরিস্থিতি, যা মানে এই মুহূর্তে যা স্টার্সের যা পজিশন যে আছে, সেটা গণনা করেই বলেছিলাম যে 2026 ভীষণ ক্রিটিক্যাল ইয়ার আসবে। তার কারণ হচ্ছে যদি আমাদের দেশ যদি ভালো না থাকে, আমরা ভালো থাকতে পারি। ঠিক কথা। শুধু আমাদের দেশের জন্য বলছি না, এটা মানে থ্রু আউট ওয়ার্ল্ডের যা পরিস্থিতি আছে। স্টার্টিংয়েই দেখতে পাচ্ছ, ভেনেজুয়েলা থেকে তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেছে আমেরিকা। যা যুদ্ধ রব ভাব আছে অলরেডি আমাদের ইন্ডিয়া পাকিস্তান বলো, ইন্ডিয়া। তোমার মতে কি এই 2026-এই আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি পৌঁছে যাচ্ছি? 100%। কিছুটা একটা ছোট ট্রায়াল তো হবেই। আচ্ছা। বাট ওভারঅল যদি আমি বলি, এই বছরটা ভারতবর্ষের জন্য ভালো আছে, ভারতবর্ষের জন্য খারাপ নয়। কিন্তু আমরা অনেক কিছু গেন করব ইন্ডিভিজুয়ালি যদি আমরা যাই। আমি 1 থেকে 9 অব্দি, কারণ নিউমেরোলজি স্টার্টস ফ্রম 1 আর এন্ডস এট 9। তো আমি ওই নিউমেরোলজিক্যালি যদি বলি, ইন শর্ট যদি বলে দিই, 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, এই 4টে ডিজিটের জন্য ওভারঅল ইয়ারটা খুব ভালো আছে। রিমেনিং এর মধ্যে আমাদের একটু যদি তুমি খুলে বলো আমার দর্শক বন্ধুদের, মানে এটা কি তুমি ড্রাইভার নাম্বার বলছো নাকি কন্ট্রাক্টর নাম্বার বলছো, মানে কোনটা? এটা হচ্ছে তোমার ড্রাইভার নাম্বার, নামের যোগফলের যেটা আসছে, নামের যোগফলে যেটা আসছে ড্রাইভার নাম্বার। যাদেরই 1 চলে আসছে, কিংবা যদি ধরো এর সাথে ড্রাইভার নাম্বার, কন্ট্রাক্টর নাম্বার ছাড়াও আরেকটা চলে আসে আমাদের, যদি তোমার এই বছরের নাম্বারটা কোনটা আছে, উইচ ইজ আমরা ক্যালকুলেট করি তোমার ডেট অফ বার্থ, দ্যাট ইজ তোমার ধরো যে কোনো লোকের, ধরো আজকে যেমন ধরো কেউ 5-1 জন্মালো, 5-1-1990 জন্মালো, সে 5-1-2026 ক্যালকুলেট করবে। এই যোগ ফলে যে নাম্বারটা আসছে সেটা হচ্ছে তার ইয়ার নাম্বার। এই ইয়ার নাম্বার থেকে কিন্তু মেইন এইগুলো প্রেডিকশন শুরু চলে। আচ্ছা, তো কোন কোন নাম্বারদের জাতকদের ভালো? এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর আর 7 নম্বর, এদের জন্য ইয়ারটা খুব ভালো থাকবে। ব্যালেন্সদের জন্য আপস অ্যান্ড ডাউনস ফেস করতে হবে। তার মধ্যে পার্টিকুলার 9 নম্বরের জন্য কিন্তু মোটামুটি ভালো আছে, যেহেতু 1 নম্বর হচ্ছে রাজা আর 9 হচ্ছে তার মানে সেনাপতি আর কি, ভেরি গুড ফ্রেন্ড, তার জন্য ভালো আছে। ব্যালেন্স 8-এর জন্য খারাপ আছে, তোমার 3-এর জন্য মিক্স থাকবে, এক্সেট্রা এক্সেট্রা, এরকম ভাবে এগুলো চলতে থাকবে। কোন দিকটা বেশি এফেক্টেড হবে, মানে হেলথ না মনিটারি নাকি রিলেশন? রিমেনিং নাম্বারসগুলোর জন্য ধরো সব কটাতেই ইফেক্ট করবে। আচ্ছা। ব্যাপার হচ্ছে আজকের দিনে যদি হেলথ আর মানি যদি না থাকে, সবই গেল। তোমার হেলথ যদি নেই, তাহলে মানি থেকে তুমি কিছু করে উঠতে পারবে না। ঠিক কথা। আর এবার যদি হেলথ ঠিক আছে, মানি নেই, তাহলেও কিছু করে উঠতে পারবে না। আজকের যুগে আমাদের কাছে হেলথ আর মানি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক। আচ্ছা, এবার একটু অ্যাস্ট্রোলজি মতো একটা জিনিস জানতে চাইবো তোমার কাছ থেকে। এটা আমাদের এক বন্ধুই আমাদের কমেন্ট সেকশনে লিখেছিল। তার প্রশ্ন হচ্ছে এটাই যে আমাদের গ্রহ আমাদের চালনা করে, তো গ্রহ কর্মকে ডমিনেট করে নাকি কর্ম দ্বারা গ্রহ ডমিনেট করা যায়?
কর্ম দ্বারা গ্রহকে ডমিনেট করা যায়। আচ্ছা, তার রিজন বোঝাচ্ছি, যেমন স্যাটার্ন প্রচন্ড এই প্ল্যানেট যে আছে, যদি তুমি প্রপার কর্ম করো, লোকে অনেকে হয়তো হাসবে শুনে, যেমন শনিবার যাদের শনির দশা চলছে কিংবা যাদের 7.5 চলছে কি ঢাইয়া চলছে, তাদের পার্টিকুলারলি আমরা বারণ করি যে শনিবার অ্যাটলিস্ট আপনারা ননভেজ খাবেন না, আপনারা নিজের বাবা মাকে সম্মান করুন, আপনারা কোনো রকম মদ খাবেন না, নেশা করবেন না। চা আর সিগারেটটা বাদ দিলাম, চা আর সিগারেটটাকে আর আমরা নেশার মধ্যে ধরছি না। তো ইউজুয়ালি এইগুলো কি হয়, বাট আজকালকার টিনেজ বলো কিংবা যে কোনো লোকের মধ্যে কর্পোরেট জগতে বলো, স্যাটারডেই ওরা ছুটির দিন পায় এনজয় করার জন্য, উইকেন্ড পার্টি চলছে। ইয়েস। এবার বল দূর এগুলো বোগাস, এগুলো মানি না, অমুক তমুক। আর আমি বলছি এটা করেই দেখুন না আপনি লাভ পান কিনা। যারা অত্যাধিক প্রবলেম পড়ছে তার সুতরাং দ্যাট ইজ কি হলো আমাদের কর্ম। আমরা যে কর্ম দ্বারা কিন্তু ওটা সঠিক ঠিক হচ্ছে। আমরা যদি আমাদের কর্মটা ঠিক রাখি, স্যাটার্ন 100% আমাদের ভালো রেজাল্ট দেবে, অ্যাটলিস্ট ভালো না দিক খারাপ রেজাল্ট দেবে না। আচ্ছা, এই যে সুরা পান করা, এটা আমাদের সত্যি গ্রহকে ডিস্টার্ব করে? 100% করে। কোনটাকে করে? রাহু আর শনি? রাহু শনি, রাহুর কিন্তু ফার্স্ট ফ্রেন্ড হচ্ছে শনি, কিন্তু ভেরেস দুটো ক্যারেক্টার কিন্তু ডিফারেন্ট। শনি ভীষণ সৎ, আর রাহু একদম মানে কি বলবো আজকের দিনে, বাট মেটালিস্টিক ওয়ার্ল্ডে রাহুর পজিশনটা কিংবা রাহুর যে জায়গাটা আছে ওটা মোস্ট ইম্পর্টেন্ট। রাহুর কাজকর্মই হচ্ছে মদ খাও, যত রকম জুয়া খেলো, হ্যান ত্যান, বাট ইন কন্ট্রোল। রাহু আমাদের এলিউশন দেয়, রাহু কিন্তু আমাদের এলিউশন ছাড়া কোনো কথা বলে না। এই স্বপ্নটাকে তুমি কতটা ক্যাচ করতে পারছো, কতটা তার মানে এর মধ্যে থাকছো। যেমন আমি আমার একটা ক্লায়েন্টকে বলছি, তার রাহু দশা চলছে, রাহু উচ্চের বসে আছে, সে কর্পোরেট জগতে মানে কাজ করে। আমার ভীষণ পুরনো, মানে ধরো 8-10 বছরের ক্লায়েন্ট আছে, কিন্তু আমায় না জিজ্ঞেস করে কোনো কাজ করে না। সে আমায় জিজ্ঞেস করলো, সে বর্তমানে অ্যাপ্রক্সিমেট ধরো 5 lakhs পার মান্থ ড্র করে। সে যে নতুন অফার যেটা পাচ্ছে ধরে নাও 12 lakhs পার মান্থ, কিন্তু ডবলেরও বেশি। কিন্তু বর্তমানে যা পজিশন চলছে তাকে দেখে আমি বললাম 6 মাস চুপ থাকো, মানে ওটাই যাবে, এটা তো যাবেই যাবে, অ্যাজ ইট ইজ তোমার ওটাও যাবে। ও জাস্ট তোমাকে লোভ দেখাচ্ছে। রাহুর কাজ হচ্ছে তোমার স্বপ্ন দেখানো, পূরণ করা না। আচ্ছা, এটা হচ্ছে ডিফারেন্স। অ্যাজ ইট ইজ স্যাটার্ন যেটা আছে, তুমি হার্ড কর্ম যদি করো, সৎ পথে যদি থাকো, সঠিকভাবে যদি তোমার কাজকর্ম করে থাকো, তুমি দেখবে তোমার 100% রেজাল্ট দেবে। ও রেজাল্টের মধ্যে কোনো রকম কিন্তু ওই 2 নম্বরই ব্যাপারটা নেই, যেটা রাহুর মধ্যে আছে। এটা হচ্ছে ডিফারেন্স। তো তার জন্য তুমি কি প্রেসক্রাইব করবে, কি করা উচিত কি করা উচিত নয়? কাদেরকে? মানে এই যারা বেশি সুরা আসক্ত। না, আমি যেটা বলবো, যদি ধরো যারা সুরা পান যদি না করতে পারে, যেমন ধরো বড় সেলিব্রিটিসদের কথা বলছি, আজকের দিনে সবার আগে আমি প্রমাণ দিয়ে বলছি, লাইক সালমান খান কোনো এক সময় প্রচুর মদ খেত, সকাল থেকেই নাকি ডুবে থাকতো, বাট লাস্ট আমি তোমাকে বলছি লাস্ট 20 ইয়ার্স সালমান খান মদকে ছুঁয়নি। লাস্ট 20 ইয়ার্স সালমান খান মদকে ছুঁয়নি। অমিতাভ বচ্চন মদ খায় না, অক্ষয় কুমার মদ খায় না। লুক এট দ্য লাইফস্টাইল। জন ইব্রাহিম মদ খায় না, লুক এট দ্য লাইফস্টাইল। অক্ষয় কুমার 6টার মধ্যে ডিনার কমপ্লিট করে নেয়। আজকের দিনে যারা আমাদের জেনজি বলি, যারা ইউথ আইকন যারা রয়েছে, লাইক অনন্যা পান্ডে, 6 PM টু ম্যাক্সিমাম 7 PM এর মধ্যে ডিনার কমপ্লিট করে নেয়, রাত্রে কোনো ননভেজ খায় না। আমরা যদি পারি সূর্য উদয়ের আগে ডিনার কমপ্লিট করতে যদি পারি, আমাদের হেলথ খুব, সূর্যাস্তের আগে আমাদের হেলথ খুব ভালো থাকবে। ম্যাক্সিমাম বলছি 7 PM এর মধ্যে যদি ডিনার কমপ্লিট করে নিতে পারি, তারপর যদি কিছু না খাই, আমাদের হেলথ খুব ভালো থাকবে। রাত্রের দিকে যদি আমরা ননভেজ না খাই, মাছ মাংস ডিম 3টার মধ্যে কোনোটাই না খাই, আমাদের হেলথ কিন্তু খুব ভালো থাকবে। কিন্তু এটা তো গেল হেলথ টিপস, কিন্তু এটাতে কি অ্যাস্ট্রোলজিও এর সঙ্গে কানেক্টেড? 100% কানেক্টেড। কোন জায়গা থেকে? অ্যাস্ট্রোলজি এই জন্য কানেক্টেড, যখনই তুমি অ্যাস্ট্রোলজি ওয়াইজ তোমাকে বলছে, যখনই তুমি ধরো থ্রু আউট দ্য ডে, ধরো তুমি ননভেজ খাচ্ছ, এতে তোমার শনিকে এফেক্ট করে। আচ্ছা, ভালো যদি রাহু থাকে, ওর বাজে প্রভাবের দিকে টেনে নিয়ে চলে যায়। রাহু 50-50 কাজ করে। মদ আর ননভেজ খেলে রাহু তোমাকে ওদিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। কেতুর এটা নিয়ে কোনো সম্পর্ক নেই। এই শনি আর রাহু যদি আজকের এই মেটালিস্টিক ওয়ার্ল্ডে যদি তোমার খারাপ প্রভাব দেয়, ইউ আর ফিনিশড। কারণ মেইন আজকের দিনে টাকা দেওয়ার হাইয়েস্ট আর শর্টেস্ট ওয়েতে টাকা দেওয়ার ক্ষমতা যদি রাখে, সেটা হচ্ছে রাহু। কিন্তু আমি প্রত্যেককে সাজেস্ট করবো, ভুলেও গোমেদ রত্ন ধারণ করবেন না।
আমি ভুক্তভোগী। গোমেদ ধারণ করেছেন, কি প্রবলেমে পড়েছে। রাহুকে স্ট্রং করার আরো অন্যান্য রাস্তা আছে, তা সেটা যদি জানতে চান চলে আসুন এস কুমারের কাছে, আপনাকে রাস্তা বুঝিয়ে দেবে। কিন্তু এই ভুলটা কখনো করবেন না যে রাহু আমার ভালো আছে, আমি গোমেদ পরে নিলাম, আমি বড় লোক হয়ে যাব। একদম ভুল, গাড্ডায় পড়ে যাবে। গোমেদ পুরো নাড়িয়ে দেয়, মানে একদম। রীতিমতো আমার দেখেছি ইনকাম ফ্লো বন্ধ করিয়ে দিয়েছে। ইনকাম ফ্লো, তোমার তো ধরো ফ্লো বন্ধ করিয়েছে, আর কিছু লোককে এরম স্বপ্ন দেখাবে যে তার সর্বনাশ করে দেবে। এই জন্য এই ভুলটা কখনো করতে নেই, এটা হচ্ছে কথা। ফাইন। আচ্ছা, এবার একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই যে অনেকে পুজো করে গ্রহ শান্তি করে, মানে গ্রহ শান্তি যজ্ঞ, এতেও কি সত্যি গ্রহ খুশি হয়ে শান্ত হয়? হয়, অ্যাকচুয়ালি কি হয়, সবার আগে আমাদের যদি অ্যানসেস্টার্স যদি ফলো করো, ধরো আরো যদি আমি বলছি অনেক পুরনো যুগে, যদি 2000-3000 পুরনো বছর যদি আগে চলে যাও, তখন কি ছিল? সব থেকে পাওয়ারফুল হচ্ছে গ্রহকে শান্ত কিংবা প্লিজড করার জন্য হচ্ছে মন্ত্র, চ্যান্টিং যেটা, তারপর হচ্ছে যন্ত্র যে বানানো হয়, তারপরে হচ্ছে যজ্ঞ, সবার লাস্টে আছে রত্ন। নাম্বার ওয়ান, মন্ত্র উচ্চারণ যদি তোমার সংস্কৃত প্রোনাউন্সিয়েশন খুব ভালো থাকে তাহলে তুমি মন্ত্র উচ্চারণ করতে পারো, না হলে কিন্তু এই ভুলটা কখনো করো না। আমি বহু জায়গায় জানিয়েছি ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল যে মন্ত্র যেটা আছে, সব থেকে স্মলেস্ট আর সব থেকে পাওয়ারফুল, সেটা হচ্ছে ওম। বাট 99.9% মানুষ ওমের প্রোনাউন্সিয়েশন জানে না। কেউ ওম বলে, কেউ আরো কিছু উচ্চারণ করে। তার চেয়ে বড় কথা হচ্ছে এই প্রোনাউন্সিয়েশন যেটা আমরা করছি কিভাবে করতে হয় সেটাও জানে না। একটু যদি আমার দর্শকদের বলো তুমি ওমের এক্সাক্ট উচ্চারণ। জাস্ট এক্স্যাক্টলি বলছি, খুব সোজা হয়ে আমাদেরকে বুঝতে হবে। ওমের প্রোনাউন্সিয়েশন যখন আসবে, ডিপ ব্রেথ নিতে হবে, ও, যতক্ষণ আমার নাভির মধ্যে টান পড়ছে ওমের প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হলো। বাট আগে ডিপ ব্রেথ নিতে হবে, ডিপ ব্রেথ নিয়ে ওমটাকে আমি প্রোনাউন্সিয়েশন করতে হবে। সে এক্স্যাক্টলি যখন আমি নাভিতে জোর পাচ্ছি সেখানে ছেড়ে দাও। এবার আমি ওম ওম, কিছুই হচ্ছে। এটা জাস্ট লাইক আমরা ঋত্বিক রোশন ছবি দেখেছিলাম না, ওটা হয়ে যাচ্ছে। তো ওরকম ভাবে হয় না। তো এবার ব্যাপার হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট হচ্ছে মন্ত্র, যারা জানে তারা করতে পারবে। তারপর হচ্ছে যন্ত্র। যন্ত্র হচ্ছে জিওমেট্রিক্যাল কমপ্লিটলি ফ্যাক্টর। হোয়াট ইজ শ্রীযন্ত্রম? ইটস কমপ্লিটলি একটা জিওমেট্রিক্যাল কাট আউট। প্রপার যদি জিওমেট্রিক্যাল যদি দেখতে চাও, আমি তোমাকে পরের পডকাস্ট আমি আগের থেকে মনে করি তোমাকে শ্রীযন্ত্রম এনে দেখি এক্স্যাক্টলি ওটা কিরকম ভাবে কাটা হয়, কিভাবে ওটা তৈরি করা হয়, তাহলে ওটা ইফেক্টেড আছে। আচ্ছা, এই যন্ত্রমের মধ্যে আবার বলে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে, এটাকে অ্যাক্টিভ করা হচ্ছে, সত্যি এটাও দরকার লাগে? 100% লাগে, 100% লাগে। বাট সঠিক লোকের কাছে লাগে। ঠিক কথা। সঠিক লোক যদি তার মন্ত্র উচ্চারণ করতে না জানে, সে জাগাতে পারবে না। তারপর যন্ত্র পর হয়ে যাচ্ছে কি হোম যজ্ঞ, আগেইন এক ইজ ইট ইজ। যারা সংস্কৃত প্রপার উচ্চারণই করতে পারবে না, তুমি পুজোর টাইমে দেখবে ও ইয়া ভূত সোহা, 5 মিনিট হাওয়া হয়ে গেল, কিছুই শুনতে পাচ্ছ না, ও জানেই না কিছু, ওটা দিয়ে কিছু হবে না। প্রপার লোকের কাছে যতক্ষণ না তুমি যাচ্ছ, ও কি বলতে চাইছে, তুমি যতক্ষণ না ওটাকে প্রপার ওয়েতে জিনিসটা করছো, ওটা হবে না। এটা হচ্ছে ফ্যাক্টর। এবার চলে এসো, লাস্টে চলে আসছি রত্ন। প্রতি কটা রত্নের ডেন্সিটি আর গ্র্যাভিটি আলাদা হয়। এটা প্রপার অ্যাস্ট্রোলজার যে জানে সেই তোমায় বলতে পারবে। আচ্ছা, ধরো তুমি এলে, ধরো তোমার যমজ ভাই, দুজনে এলে, দুজনে হয়তো একই রত্ন লাগছে, বাট দুজনের ডেন্সিটি আর গ্র্যাভিটি অ্যাকর্ডিং টু দেয়ার ছক ওটা আলাদা আলাদা। মানে ওই সাতরতি পোখরাজ বললেই হবে না? না, একদম না, একদম হবে না। তার ডেন্সিটি আর গ্র্যাভিটি হচ্ছে মেন গেম। কতটা কার লাগবে। যেমন আমার একজন ক্লায়েন্ট আছে কলকাতার, ওয়ান অফ দ্য ভেরি লিডিং ফার্ম, আমি নাম তার উচ্চারণ করছি না, মানে 10,000 crore পার্টি। এবার আজ থেকে 8-9 বছর আগে ওনাকে আমি নীলা দিয়েছিলাম। উনি যাবতীয়, আরেকটা কথা সবার আগে বলে রাখি, যে অ্যাস্ট্রোলজারকে দেখাবেন তার কাছ থেকেই আপনারা রত্ন নিন। তার কারণ হচ্ছে উনি আনসারেবল থাকবেন। ধরো তুমি আমার কাছে এলে, আমি তোমায় একটা রত্ন লিখে দিলাম, তুমি আরেকটা জায়গা থেকে রত্ন নিয়ে নিলে, তখন কিন্তু আমি আনসারেবল না। কিন্তু আমার কাছ থেকে নিলে আমি তোমাকে কিন্তু আনসারেবল। তোমায় জিজ্ঞেস করতে পারছো এটা কেন কাজ করছে, এবং তুমিও এক্স্যাক্টলি ওই ডেনসিটি, কালার, গ্র্যাভিটি সবটা সবকিছু দেখে তোমাকে বিয়ে দেবো। ঠিক কথা। তো এবার ওই ভদ্রলোকের কথায় চলে আসছি। আজ থেকে 8-9 বছর আগে ওনাকে আমি নীলা দিয়েছিলাম, সেটা ছিল 2 লাখ টাকা রুটি। বাট আমার যে সেক্রেটারি যে আছে, ওনাকে দিয়েছিলাম 4 লাখ টাকা রুটি। উনি রেগে গেলেন আমার করে।
कि मेरा इज्जत चला गया, मेरे को कमती दाम का दे दिया। টিল ডেট আজকের দিন অবধি উনি আমাকে এটাই বলেন যে আমার বেইজ্জতি হয়ে গেছে, আমার মান সম্মান চলে গেছে, আমাকে ডাউন গ্রেডের মাল ধরি। মানে ওটা ওনার মানে আজ যদি মাথায় ঢুকে রয়েছে, আর ওনাকে বলছি ওটা আপনার প্রয়োজন নেই, আপনার যতটা প্রয়োজন ততটাই দেবো, যার যতটা না কিন্তু কুমার দা আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে আমাকে হয়তো বললো 7 রতির একটা পোখরাজ পড়তে, তো আমার মনে হলো 7 কেন, আমি যদি এটা 10 রতি বা 12 রতির আরো বেশি টাকা দিয়ে ভালো কোয়ালিটির জিনিসটা কিনি, তো যত ভালো দেবে তত তো মানে বেশি ভালো হবে নাকি? না, এটা ভুল ধারণা। এবার এটা ভুল ধারণা। ধরো তোমাকে আমি বোঝাচ্ছি, এবার একটা অসুখ নিয়ে বোঝাচ্ছি তোমাকে। একটা মানুষের ধরো জ্বর হলো, নর্মাল জ্বর হলো, আমরা জানি 650 প্যারাসিটামল খাবো জ্বর ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আমাকে ধরো ম্যালেরিয়া হলো, ম্যালেরিয়া বাদ দাও, ধরো আরো কিছু ঠান্ডা লেগে যাওয়ার যে জ্বর, নিউমোনিয়া হলো, নিউমোনিয়া কিছু হলো, তখন আমাদের 1000 খেতে বলে দিনে 3 বার। পাওয়ারটা বাড়ায় কখন? কিন্তু আমাদের নর্মাল যদি জ্বর থাকে আমরা 650 খেলে শুয়ে ঠিক, এই একটা খেয়ে নিবি ঠিক হয়ে যাবে। কেন? আমাদের অল্প খারাপ আছে, বেশিটা খারাপ হয়নি, এটাও অ্যাজ ইট ইজ। বেশি যতক্ষণ না খারাপ হচ্ছে, আপনার গ্রহটা কতটা ডিগ্রি ওয়াইজ আছে, কার নক্ষত্রে বসে আছে, অনেকগুলো ক্যালকুলেশন আছে, তারপর দেখে এটা করতে হয়। কে তাকে দেখছে, কার ঘরে বসে আছে, দেয়ার আর মেনি ফ্যাক্টরস, ওগুলো এক্স্যাক্টলি চেক করে ডিটেলসে গিয়ে ওটাকে আপনাকে তখন রত্ন করে সেভ করতে হয়, তার আগে না। এবার আরেকটা জিনিস বলে রাখি, যেমন আমার কাছে বহু ক্লায়েন্ট আসে, দেখি ধরো কুম্ভ লগ্ন, লগ্নে শনি বসে আছে, কি শনি প্রপার জায়গায় বসে তাকে পরিয়ে দিয়েছে নীলা, তার খারাপ হচ্ছে, তার কারণটা কি? কিংবা ধরো বৃহস্পতি, ধনু লগ্ন আছে, বৃহস্পতি খুব ভালো জায়গায় বসে আছে, তাকে ধরো কর্কটেই বৃহস্পতি বসে আছে, কর্কটে বৃহস্পতি উচ্চের হয়ে যায়, তাকে পরিয়ে দিয়েছে পোখরাজ, কিন্তু তার কাজ করছে না। তার কারণ হচ্ছে দেখতে হবে লগ্নের মান কি আছে, বৃহস্পতি যার ঘরে যেখানে বসে আছে সে কার নক্ষত্রে বসে আছে, কাকে দেখছে, তারপর কি হবে, নাহলে শুট করবে। ভালো কথা। আচ্ছা এবার একটা জিনিস বলো দাদা, সেটা হচ্ছে তোমার কাছ থেকে যারা পাথর নেয়, স্টোন নেয়, তো তাদেরকে তুমি কতদিনের গ্যারেন্টি দাও, মানে পাথর কতদিনে কাজ করে? ইউজুয়ালি যে কোনো পাথর, এটা আমি আপনাকে বলছি, লাইক ওপেনলি বলছি জিনিসটাকে, পলা যদি হয় সঠিক পলা, উইদিন 24 আওয়ার্স কাজ দিয়ে দেবে, উইদিন 24 আওয়ার্স। এতটা অ্যাক্টিভ? পরিষ্কার কথা বলছি, জেনুইন অন মানে লাইভ চ্যানেল বলছি, যদি পলা জেনুইন হয়, পলা ধারণ করুন, আর যদি আপনার সাথে কারোর ঝগড়া হয়েছে, পলা অ্যাক্টিভ হয়ে গেছে, কাজ করছে। আচ্ছা, পলা দিয়ে ঝগড়া, এটা নিয়ম, ওটা ওর পাওয়ারের নিয়ম, উইদিন 24 আওয়ার্স করা হবে। নীলা যদি হয় 3 দিনে প্রমাণ দিয়ে দেয়, যদি আপনার কোনো ক্ষতি যদি না করে, এটাও আমরা জানি বাই দ্য গ্রেস অফ গড। আজকে দিন অবধি প্রচুর লোককে নীলা পড়িয়েছি, কারোর ক্ষতি হয়নি, এটা ঠাকুরের আশীর্বাদ আছে, কেন ক্যালকুলেশন সঠিক থাকে। না হলে নীলা 3 দিনের মধ্যে আপনার রেজাল্ট দিয়ে দেবে, আপনি মানে খারাপ হয়ে যাবে। আর খারাপ যদি না হয় তাহলে কোনো টেনশন নেই। ওভারঅল অন্যান্য সব জিনিস মিলিয়ে আমরা 3 মাস আমি টাইম দিই যে কোনো লোক, আচ্ছা, যে 3 মাসের মধ্যে রত্নটা অ্যাক্টিভেট হবে, তার আগে অ্যাক্টিভেট বলি না। আচ্ছা নীলা অনেক ধরনের তো আছে, অপরাজিতা নীলা, রক্তমুখী নীলা, এর মধ্যে সবচেয়ে ডেঞ্জার কোনটা? ডেঞ্জার প্রতিকটা আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে এবার ধরো তোমার কোনো প্রবলেম হলো, তুমি দেখালে তোমার নীলা লিখে দিলাম, নীলার মধ্যে অপরাজিতা আছে, ইন্দ্রনীল আছে, কোনটা লাগবে এটা জানতে হবে। যদি তোমার ইন্দ্রনীল লাগে আর তুমি পরে নিচ্ছ অপরাজিতা, আগেন মাস খেয়ে যাবে। আগেন যেমন পান্না, অনেক রকম পান্না আছে, তোমার যদি যে পান্নাটা এক একটা কান্ট্রি অরিজিনের পান্না, এক একটা কাজ আছে, সেটা যদি ধরো তোমাকে আমি কি বলবো, কলম্বিয়ান পান্না তোমার লাগবে, ব্রাজিলিয়ান পান্না তোমার মানে কি কাজের জন্য লাগছে, পান্না লাগে বুদ্ধির জন্য, পান্না লাগে স্টুডেন্ট লাইফে পড়াশোনার জন্য, বড় যারা সিঙ্গার্স হচ্ছে তাদের জন্য, ভালো বক্তা আছে তাদের জন্য, অ্যাজ ওয়েল এস পান্না লাগে এক্সিমার জন্য, কিন্তু পান্না লাগে, ওটা মেডিকেল অ্যাস্ট্রোলজি। আচ্ছা, চুলকানি হচ্ছে তার জন্য কিন্তু পান্না লাগে, এবার ডিপেন্ড করছে কোন পান্না কার জন্য আছে, এটা জানতে হবে। ঠিক, চুলকানির জন্য একটা অন্য পান্না আছে, আমি তোমাকে একটা অন্য পান্না পরিয়ে দিলাম, জীবনে চুলকানি ছাড়বে না, বেড়ে যাবে। আগেইন যদি একটা রুক্ষ পান্না তোমায় যদি পরিয়ে দিই, ধরো পান্নার মধ্যে খুব জালি আছে, তোমার কাউন্টার পার্ট অর্থাৎ তোমার ওয়াইফ, সে এফেক্টেড হয়ে যাবে। ইয়েস, আর পান্নার মধ্যে এবার যদি ধরো ওয়াইফকে পরিয়ে দিয়েছি, হাজব্যান্ড এফেক্টেড হয়ে যাবে। এই জন্য লোকে আগে দাদা একটু সস্তার জিনিস চাই, এটা চাই, সস্তার কোনো জিনিস ভালো হয় না। আমরা যে বাজার যে করতে চাই, তো সস্তার মাছ কিনি না কেন? এটা ঠিক কথা, কিন্তু এটা সাইকোলজিতে ঢুকে থাকে আর কি, একটু কমে হলে ভালো হয়, আর কিছুই নয়। করবেন না ওটা সস্তার কোনো জিনিস কখনো ভালো হয় না, এটা জেনে রাখুন। প্রথম কথাটা জেনে রাখুন,
যতগুলো রত্ন আছে অল আর জাস্ট লাইক মেডিসিনস। আপনি মেডিসিন কিভাবে ব্যবহার করছেন, আমরা একটা পরিষ্কার কথা বলছি, কাউকে ছোট করে বলছি না। একটা রেশন দোকানের চাল আর আপনার চাল দোকান থেকে বা মল থেকে মানে কেনা ভালো চাল। একটা কেনা একদম চাল, ঠিক। তার যা টেস্ট হবে আর ওর যা কোয়ালিটি, আকাশ পাতাল পার্থক্য আছে। এখানেও তাই আছে। আপনি ওই রেশন দোকানের চাল কিনবেন কিংবা ভালো জায়গার চাল কিনে করবেন, ওরকমই রেজাল্ট পাবেন, রেজাল্ট দেবে, ঠিক ওরকম কথা। রেজাল্ট পাবেন। খুব ভালোভাবে বললে। এবারে দাদা একটা জিনিস বলো, সেটা হচ্ছে আমরা যে ডেইলি লাইফস্টাইলে কোন জায়গাটা আমাদের দেখা উচিত, অর্থাৎ দশাটা দেখা উচিত না অন্তর্দশা দেখা উচিত না প্রত্যন্তর দশা দেখা উচিত, মানে কোনটা বেশি নাড়িয়ে দেয় আমাদেরকে? আমাদের সবসময় খেয়াল রাখবেন, দশা, অন্তর্দশার প্রত্যন্তর দশার মধ্যে সব থেকে এফেক্ট দেয় প্রত্যন্তর দশা, সবার ছোট, আচ্ছা, সবচেয়ে ছোট সবচেয়ে ছোট যেটা আছে ও সবার আগে নাড়াবে আপনাকে। ও একদম ছোটোর জন্য হয়তো অনেক সময় দেখবেন সূক্ষ্ম দশাও থাকে, ও 2-3 দিনের জন্য এসছে, তার মধ্যে আপনার হয়তো কোনো ভালো কাজ করে দিল কি খারাপ কাজ করে দিল। জেনে রাখবেন যেদিন আপনার ঝগড়া হচ্ছে, অত্যাধিক মুড খারাপ হচ্ছে, ও সূক্ষ্ম দশা আপনার কোনো খারাপ আছে ওটারে। মেইন দশাটা কি হচ্ছে, একটা লম্বা পিরিয়ড, 6 বছর 10 বছর 15 বছর কি 20 বছরের দশা হচ্ছে, ওটা যা ইফেক্ট দেবে লং টার্ম আছে। ওটা সারাক্ষণ আপনার ভালো হতে পারেন, সারাক্ষণ খারাপ হতে পারে না। তারপর হচ্ছে প্রত্যন্তর দশা, তারও একটা ধরুন 2 বছর 3 বছর একটা করে টাইম চলে, ওটাও অতটা নড়ে না। আর সবার ছোট যেটা হয় সেই হচ্ছে অ্যাকচুয়াল মেন। এই জন্যই কি মানে সত্যি ডেইলি আপনাদের গাইডেন্স নেওয়া উচিত, কারণ প্রত্যেক দিনই তো এই প্রত্যন্ত দশাটা চেঞ্জ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে পরিষ্কার কথা বলি, অ্যাটলিস্ট আপনি দেখবেন যে কোনো কাস্টমারদেরই আমরা বলি যে বছরে একবার গাইডলাইন নিন, তাতেই এনাফ। একটা গাইডলাইন প্রপার ওয়েতে নিন, তাতেই এনাফ, তাতেই আপনি ভালোরাইজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ডেইলি সম্ভব না। খারাপ সময়, খারাপ পিরিয়ড পড়ার আগে কি কোনো তার সিমটম আসে? একদম আসে। কিরকম? আমরা বুঝতে পারি না। যেমন ধরুন প্রত্যেক কটা জিনিসে আমরা কিন্তু ওয়ার্নিং পাই। সেরকম ভাবে ধরুন আমাদের ঝড় ঝাপটা যে আসে, আমরা যে যেমন মানে সমুদ্রের মধ্যে মানে ফোরকাস্ট চলে আসে, আমরা কিন্তু বুঝতে পারছি আমরা সময়টা খারাপ আসে মানে এবং পাখি অ্যানিমেল এরা কিন্তু আগে থেকে বুঝতে পারে, ছোটাছুটি আরম্ভ করে অ্যাজ ইট ইজ। আমরাও দেখুন যদি সকাল থেকেই আমাদের ইন্ডিকেশন থাকে, আপনি দেখবেন ধরুন আজকে আপনার একটা কোনো বড় অ্যামাউন্ট পাওয়ার আছে, কিন্তু সকাল থেকেই উঠে দেখেন আপনি আপনার সাথে ঝগড়া হচ্ছে কিংবা কোনো রকম মানে যে কোনো বিষয় না হচ্ছে, আপনি জেনে রাখুন সেদিনকে আপনি টাকা পাবেন, বা একটা নেগেটিভ নিউজ চলে এলো, আপনি দেখবেন সেদিন টাকা পাবেন না। ওটা হচ্ছে ইন্ডিকেশন। আর ওখানে ট্রাই করে লাভ নেই, আপনি পরবর্তীকালে ট্রাই করে দেখবেন, এটা আপনি পাবেন না, ওটা নেগেটিভ দিকেই যাবে। হয় না জিনিসটাকে। আমাদের মধ্যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতেই খুব নাম করা অভিনেতা আছেন, টিটোদা, মানে দীপঙ্করের কথা বলছি। উনি কিন্তু ভীষণ ভালো অ্যাস্ট্রোলজার। উনি নিজের গণনা নিজে দেখে ডিসাইড করে নেয় যে আজকে আমি ক্লায়েন্টের সাথে কথা বলবো কি বলবো। নতুন প্রডিউসার কিংবা প্রোডাকশন ম্যানেজার যারা যায় বলে দেবে আজকে আসবি না, আমি জানে আজকে ঠিক নেই, কথা বলে না। তো মানে যে কোনো জিনিস, বাট টিটোদা আমাদের শ্রদ্ধেয় প্রিয় টিটোদা, উনি কিন্তু জিনিসটাকে নিজের প্রফেশনালি ইউজ করেন না, যেটা আমরা প্রফেশনালি ইউজ করি। এবার আমিও আজ অব্দি দিনে যদি দেখে নিই আজকে আমার দিনটা ঠিক নেই, আমি বড় ক্লায়েন্টকে অ্যাভয়েড করে দিই, বলবো আজকে যাবো না, ক্যান্সেল করে দিই। সিম্পল কথাটা বলছি, আমার আজকের কেস ছিল, আমি তোমাকে বলেও ছিলাম, আমি গণনা করে দেখলাম আজকে কেসে গেলে আমি কিন্তু এই কেসটা কমপ্লিট করতে পারবো না। লয়ার মানে ফাইল করার ব্যাপারটা, আমরা আজকে ফাইল করবো না, কালকে ফাইল করবো। এইগুলো আমাদের আগে থেকেই দেখে নিতে হয় যে দশা, অন্তর্দশা কিংবা প্রত্যন্তর দশা কি সূক্ষ্ম দশা আমাদেরকে সাপোর্ট করছে কি করছে না, এগুলো নিয়ে আমরা মানে প্রপার অ্যাস্ট্রোলজারাল গাইড দিতে একদম নিজের থেকে বলে দেবে এটা ঠিক না। আচ্ছা, এই যে তোমাদের এই যে এই প্রেডিকশন থেকে, অর্থাৎ এই অঙ্ক থেকে, এই ম্যাথামেটিক্স থেকে মানুষের কোন সময় শরীর খারাপ হবে বা কোন সময় কোনো বড় দুর্ঘটনা হবে অথবা মৃত্যু যোগ, এগুলো কি সত্যি প্রেডিক্ট করা সম্ভব? একদম বলে, সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গেলে ও বলতে পারবে। বেঠিকের কাছে গেলে বলা সম্ভব। বেঠিকের কারণ সে তো গণনা জানে না, বলবে এটা কি করে। স্টার্সের মুভমেন্ট বোঝে না, সে বলবে এটা কি করে। স্টার্স মুভমেন্ট যদি তুমি ধরতে না শেখো, যেমন আমি তোমাকে বলেছি, তুমি যে টাইমে লাস্ট আমাদের পডকাস্ট ছিল অলমোস্ট 6 months ব্যাক, আমি তোমায় বলেছিলাম 2026 কিন্তু আরো খেলা দেখাবে, আরো বেশি প্রবলেমেটিক আছে। সেই সময় তুমি যে অন্যান্য যদি রিলস দেখো, সবাই বললো 2026 বহুত আচ্ছা হয়, ফাড় দেগা, ऐसा कर देगा, ऐसा कर देगा, कर देगा। These are predictions। তুমি গণনা যদি সঠিক জানো তাহলে তোমাকে সঠিক ওটা রিপ্লাই দিতে হবে। ওয়াই ডিসেম্বরে এসে বলছো কোনো 26 ভালো যাবে না, তোমার সে ক্ষমতা 6 মাস আগে নেই কেন? ঠিক কথা, এটা হচ্ছে কথা।
ফাইন দাদা, তোমার কাছে আসার রিসেন্ট কোনো কেস যেটা রীতিমতন তোমাকে ভাবিয়েছিল? কি সেন্সে? মানে অ্যাস্ট্রোলজি সেন্সেই কোনো মানুষ কোনো এমন একটা বিপদে পড়ে এসছে তোমার কাছে এবং তুমি তাকে রিলিফ দিয়েছো? আমার কাছে রিলিফ দিয়েছি বলতে পুজোর আশেপাশে বোধহয় হবে এটা, অবশ্যই নাম না করে। কারোর একদমই না। নাম বলে এখানে কেউ সেলিব্রিটি নেই, লোকে তাকে চিনতে পারবে, চিন্তা নেই। তো মিস্টার এক্স এসছে আমার চেম্বারে এসেছিল। তো চেম্বারে আসার পর তার গণনা করার পর তাকে আমি জিনিসটা জানাই যে আপনার কিন্তু সামনে রক্তক্ষয় যোগ আছে। বলে রক্তক্ষয় মানে আপনার রক্ত পড়বে, সে অপারেশন দিয়ে হতে পারে, অ্যাক্সিডেন্ট দিয়ে হতে পারে, গাড়ি সাবধানে চালান। আমি গাড়ি সাবধানে চালিয়ে নেবো। ওনাকে একটা রত্ন প্রেসক্রাইব করেছিল। আমার বলছিলাম কস্টলি রত্নটা লাগবে, আর আমার থেকে না নিলে কিন্তু আমি গ্যারেন্টি দিই না, পরিষ্কার কথা। তো আমি ওসব রত্ন ফত্ন পড়ি না, আমার ওসব কোনো ব্যাপার নেই, বাইক আসতে চালিয়ে নেবো, গাড়ি আসতে চালিয়ে নেবো, কী হবে, আমার কেউ কিছু করে উঠতে পারে। উনি জাস্ট একটা ইয়ের জন্য এসেছিলেন আর কি, জানতে এসেছিলেন যে উনি অ্যাক্সিডেন্ট নিয়ে ইন্টারেস্টেড না, উনি ইন্টারেস্টেড কতটা আমি মাল খাওয়াবো। আর আমি ওনাকে বারবার করে বলছি যদি আপনি বাড়িতেই পড়ে যান, যে অপরচুনিটি আসুক না কেন ওটা হাত থেকে বেরিয়ে যাবে, উনি কিছুই করে উঠতে পারবেন না। আর ওনার বক্তব্য হচ্ছে এসব কোনো মানে কথাই না, বুঝে নেবো, বুঝে নেবো, ইনকাম কত হবে, ইনকাম আমি আর ওটা যেটা চাইছি সেটা আমি পারবো কি পারবো। ওয়েল তাকে বলে দিলাম। তা উনি বললেন না ফাইনাল কনক্লুশন বলুন। ফাইনাল কনক্লুশন হচ্ছে আপনি কিন্তু বিছনায় থাকবেন, পারবেন না। সেট ওনাকে এটা জানানো হলো। যাই হোক, ওনাকে যে পিরিয়ডটা বলেছিলাম, এখন ঠাকুরের আশীর্বাদ বলবো কি বলবো আমি জিনিসটাকে জানি না। জাস্ট আফটার 15 days ওনার ফোন এসছে আমার কাছে, কি বলছেন কিছুই বুঝে উঠতে পারছি না। আমরা হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে উনি লিখেছেন বাড়ি নিচে দাঁড়িয়ে, মানে একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, কোনো একটা জায়গায় উপরে ঝুল বারান্দা থেকে বড় একটা ছাই সোজা মাথায় পড়েছে, 16টা স্টিচ হয়ে রয়েছে। তখন উনি হসপিটালেই আছে, ওখান থেকেই ফোন করছে আমাকে, বলে হসপিটালে এসেই পড়ানো, আমার কিছু প্রয়োজন নেই, হসপিটাল সুস্থ হয়ে আসুন তারপর পড়াবো। এখন ওনার মনে পড়েছে হসপিটালে বেডে শুয়ে যে এবার স্টোনটার দরকার, এবার ব্যাপারটা হচ্ছে উনি যখন মানে এখন যদি ওনাকে 10 তলা থেকে লাফ মেরে দেবে, বলছে আপনি যা বললেন তাই, অপরচুনিটিও গেল, মাথা ফাটলো সেটা। মানে তার জন্য এটা হলো যে উনি ফর দ্য টাইমিং কিছুক্ষণের জন্য স্মরণ শক্তি হারাচ্ছেন। এই বাবা, ধরুন এখানে এসে বসে আছেন, হঠাৎ করে মনে হল কোথায় এসে বসে আছি, আর মানে লোকেট করতে পারবে না, তা হোল লাইফ অপরচুনিটি গেল না। তো এই যে জিনিসগুলো আজকালকার আমি ছেলে মেয়েদেরকে কিংবা আজকালকার প্রজন্মের জন্য প্রত্যেককে বলছি, এই ভুলটা আপনারা কিন্তু করবেন না। অতি অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, কিংবা আপনার যদি মনে হয় আমাকে দেখাবেন তো চলে আসুন অ্যাস্ট্রোলজার এস কুমারের কাছে, আপনাদের সব সমস্যার সমাধান কিন্তু করে দেবো। আর একটা জিনিস খেয়াল রাখবেন, তন্ত্র দিয়ে সব সমস্যা কিন্তু সমাধান হয় না। অনেক রিলস অনেক সব কিছু বলছি, তারা কিন্তু এটা ক্লেম করেন তন্ত্র দিয়ে সব কিছু সমাধান করে দেবে। সিম্পলি আমি ওই তান্ত্রিক ভদ্রমূল্য লোককে কিন্তু ওপেন চ্যালেঞ্জ করছি, আমাকে বেশি দূর কোথাও একটা কাউন্সিলর করে দিক, তন্ত্র দিয়ে ওনার যা লাগবে আমি ওনার টাকা দেবো, আমার এলাকার আমার কাউন্সিলর করে দিক। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা, ওপেন চ্যালেঞ্জ করে দিন। তন্ত্র দিয়ে অনেক কিছু সলভ করা যায়, আমিও তন্ত্র দিয়ে অনেক কিছু সলভ করি, সবকিছু। বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস ভালো না। যে বলে সবকিছু করে দেবো, কি করে সবকিছু করে দেবে? তো আমি তো দিচ্ছি, আমার ডেট টাইম প্লেস সব দিচ্ছি, একটু জাস্ট কাউন্সিলর বানিয়ে দেবো ভাই, অত দূর যেতে হবে না আমাকে। এমএলএ এমপি কিচ্ছু না, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কিচ্ছু না, ইট ইজ নট পসিবল। যতক্ষণ না তন্ত্র কখন ইফেক্টেড হবে, যতক্ষণ না আপনার গ্রহ সাপোর্ট করবে, কিচ্ছু করা যাবে না। এই যোগটা না এলে কিচ্ছু হবে না, অসম্ভব। ফর দ্য টাইমিং হয়তো আমি সামান্য কিছু করে দিতে পারি, দ্যাটস অল। যে তোমার উঠতে তোমার উপর আমার খার আছে, একটা তন্ত্র দিয়ে কিছু হয়তো এখান থেকে হোঁচট খাইয়ে তোমার পা মুড়ে গেল, দ্যাটস অল। ওটা 1 মাস 2 মাস তোমাকে আমি ক্ষতি করে দিতে পারি। লম্বা ক্ষতির জন্য তোমার ডেট টাইম প্লেস আমার লাগবে, গ্রহের পজিশন লাগবে, কোথায় আছে তোমার গ্রহ স্ট্রং, তাহলে চলে আসো। আমি অন্য জিনিস বলছি, করে দিন আম্বানিকে ক্ষতি, মুকেশ আম্বানিকে ক্ষতি করে রেখে দিন। এবং এমন তো নেই যে ওনার কেউ কম্পিটিটর নেই, কেউ শত্রু নেই, তা তো নয়। তারা চেষ্টা করছে, তাও নয়, এত সোজা। তার গ্রহ মারাত্মক স্ট্রং। চলুন অন্য কথা বলছি, তার ভাই অনিল আম্বানি, সে তো একদম গর্তে ঢুকে গেছে, সে কয়েক কোটি টাকা দিয়ে দেবে, তাকে তুলে দেখিয়ে দিন। গ্রহ যতক্ষণ না সাপোর্ট করবে, গ্রহ ছাড়া কোনো কথা নেই। গ্রহর একমাত্র তো এই জায়গাটা এসে তোমার মানে অ্যাস্ট্রোলজিক্যাল স্টোনও হেরে যাচ্ছে না, একদম না। আমি আবার তোমাকে বলছি, ধরো তোমার কপালে তুমি হয়তো এখন মাসে 5 লাখ টাকা কামাচ্ছ, কিন্তু তোমার ছক দেখে মনে হচ্ছে তুমি মাসে 15 লাখ টাকা কামাতে পারো, দ্যাটস অল। আমি তোমাকে ওই পাথটা দেখিয়ে দেবো। তুমি যদি বলো মাসে 15 কোটি কামিয়ে দাও, সেটা ক্ষমতা নেই আমার, কেন পৃথিবীর কারোর ক্ষমতা নেই।
তোমার ভাগ্য তোমার সাথে আছে, তোমার ভাগ্যের মধ্যে যতটা আছে অ্যাস্ট্রোলজার তোমাকে ততদূর পৌঁছে দেবে, তার বেশি। মানে গাড়িটাকে টপ গিয়ার অবধি পৌঁছে দেওয়া সম্ভব। ডেফিনেট টপ গিয়ারে তোমার ভাগ্যে যেটা আছে সেটা তোমায় রাস্তা দেখিয়ে দেবে। কিন্তু গাড়িকে তো আর বন্দে ভারত করে দেওয়া সম্ভব নয়। আমারই একটা ক্লায়েন্ট, তার রাত দিন যে জায়গা থেকে মানে ছিল আর কি, সেই জায়গা থেকে অনেক ভালো করছে, কিন্তু তার দাবি তাকে মানে রিচেস্ট পার্সন করে দিতে হবে। আমার সেটা ক্ষমতা নেই। তা আমার যে ক্ষমতা থাকে আমি তোমায় করবো, কারণ নিজেই তো হয়ে যাবো। আমি সিম্পল কথা বলছি, ওয়াই শুড আই মেক ইউর মানি? আমি নিজে না কেন? আই এম অলসো হিউম্যান বিং। একদমই তাই, তোমায় করবো, তুমি আমার ফিস দেবে, তার থেকে পুরোটাই আমার জন্য করবো। কারণ আমার কাছে লোক আছে, পয়সা দিয়ে আমি বুঝে উঠতে পারি না, এসে বললো স্যার একটা লটারি নাম্বার দিন যাতে আমি 5 কোটি পাই। আমি তার মুখের দিকে তাকালাম, বললাম ভাই তোমার কি মনে হয় আমার কি টাকা প্রয়োজন নেই? সে তো নিজে নিয়ে নেবো, নিয়ে তো আমি কোটিপতি হয়ে যাবো, তোমায় বলবো কেন? তো এই যে লোকের যে ভুল ধারণা, এরা একটা কি অ্যালিউশন, কি স্বপ্নের মধ্যে আছে। কাল জাস্ট ইয়েস্টারডে কথা বলছি, একজন বললো সে যে আপনি আমাকে লটারি কিনতে বারণ করলেন, আমি কিন্তু বিশাল গেইন করলাম না। কত টাকা পেলে? বললো 5 লাখ। আমার টোটাল খরচা কত করলে? 10 লাখ। 10 লাখ টাকা বিভিন্ন টাইমে লটারি কিনে সে 5 লাখ টাকা পেয়েছে, সে তাতে খুশি, তাহলে আর কিছু বলার নেই। ওই টাকাটা রাখলি তো এমনি তো 10 লাখ টাকা ছিল, 5 লাখ টাকা করলি কেন? ব্যাপারটা কি আছে না, রত্ন কথা বলে, সঠিক রত্ন যদি পরে কেউ, যেমন বম্বেতে খুব ভালো লাগে, এই জন্য বলছি, ওরা ওখানে স্ট্রেট একটাই কথা বলে, তুমি যে গ্রেডের রত্ন যেটা চাইবে আমি সেটা পরবো, আই ওয়ান্ট রেজাল্ট গ্যারান্টেড করছো তো? ইয়েস। ও 2 লাখ 3 লাখ 5 লাখ ওটা ওরা কখনো দেখে না। বম্বেতে যদি আমি 30টা ক্লায়েন্ট যদি একদিনে দেখি, একদিনে ম্যাক্সিমাম সেটাই দেখা যায়, তার বেশি থাকি না যখন যাই, ওই 30 জনের মধ্যে এটা আছে 20 জন রত্ন নেবেই, 10 জন হয়তো নেয় না। আর আমাদের এখানে ব্যাপার হচ্ছে 10 জনকে দেখাবে, তারপর চিন্তা ভাবনা করবে, আলটিমেটলি মানে কে তার সেই সময়টাও পেরিয়ে যাবে, সময়টা বেরিয়ে গেল, কে কতটা সস্তা দিতে পারে সেটা খুঁজবে, তার সে ঠক। আর যারা বিশ্বাস করে কেনে, তারা প্রত্যেক কটা কেনার আছে। আমার কাছে তোমায় বলছি, ব্যাঙ্গালোর থেকে ক্লায়েন্ট আসে লাস্ট 6 ইয়ার্স ধরে আমায় দেখায়, প্রতি বছরে 2বার আসে, এর দেখায়, নিজের ছক দেখায়, কি হলো কি না হলো, আবার ওরা যায়, হাজব্যান্ড দুজনেই আসে, ব্যাঙ্গালোর থেকে আসছে কলকাতায়। ফরেন ক্লায়েন্ট তারা ফল পাচ্ছে বলেই তো ফল পাচ্ছে বলে আসছে। ফরেন ক্লায়েন্টস তো ফরেন থেকে কনসালটেন্সি নিয়ে নেয়, বম্বে, দিল্লি, অন্যান্য যে চেম্বার আছে তারা ওখান থেকে যা নিয়ে নেয়। কিন্তু এরা ব্যাঙ্গালোর থেকে এরা কলকাতা আসতে ভালোবাসে, জাস্ট টু মিট এসকোবার। রেজাল্ট পাচ্ছে বলে জিনিসটাকে করছে। ঠিক, তাদেরও আগে কেউ ওই তন্ত্র করে দেবো, মুখ করে দেবো, হ্যান করে দেবো। তা আমি তাদের বলেছিলাম, দেখুন দাদা, আপনি জানেন নিশ্চয়ই আমিও তান্ত্রিক আছি, এই কেসটা তন্ত্র দ্বারা করবেন না। যেমন তোমাকে বলছি, স্ট্রং মাঙ্গলিক হলেও কিন্তু যদি তার উচ্চের মঙ্গল হয়, জীবনে কিন্তু শান্ত করাবেন না। আমি কিন্তু মাঙ্গলিক দোষ কাটাই, কিন্তু বারণ করে দিয়ে কাটাবেন না। ওটা যেই কাটিয়েছেন আপনি উইক হয়ে যাবেন, শরীর খারাপ হয়ে যাবে। উচ্চের মঙ্গল মানে মাঙ্গলিক আছে, ধরো লগ্নে মঙ্গল বসে আছে, মেষ লগ্ন, মেষেই মঙ্গল বসে আছে, কি বৃশ্চিক লগ্ন, বৃশ্চিকই মঙ্গল বসে আছে, ওটা স্ট্রং মাঙ্গলিক, কিন্তু জীবনে কাটাবেন না, উইক হয়ে যাবে, শরীর খারাপ, হেলথ খারাপ করে যাবে। তাহলে স্ট্রং মঙ্গল। কিংবা মকরে মঙ্গল বসে আছে, উচ্চের মঙ্গল হয়, কোনো দিন কাটাবেন না, আপনাকে এনার্জি দিচ্ছে, কাটিয়েছেন কি বার গন। এবার ব্যাপার হচ্ছে, আগে 90% কি 95% কাল সর্প দোষ আর কাল সর্প যোগের মধ্যে ডিফারেন্সটা জানে না। প্রত্যেক কটা কুষ্টির মধ্যে তুমি আমাকে 200 কুষ্টি ফেলো, এখানে 200 কুষ্টির মধ্যেই প্রমাণ করে দেবো হয় কাল সর্প দোষ আছে কিংবা কাল সর্প যোগ আছে। এবার এটা অ্যানালিসিস করতে লোকে জানে না, যোগ মানে প্লাস, খুব ভালো। যেমন কাল সর্প যোগ কাদের কাছে আছে, সচিন তেন্ডুলকর, ইন্দিরা গান্ধী, মনমোহন সিং, এদের কাল সর্প যোগ আছে, দোষ নেই, তার জন্য কিন্তু অ্যাথরাইজ করেছে। কিন্তু একটা মিথ আছে যে কাল সর্প যোগ আছে, যোগ আছে মানে খারাপ আছে। না, যোগটা ভালো, দোষটা খারাপ। যোগ মিন্স প্লাস, দোষটা খারাপ। এবার দোষ আগেন জিনিসটাকে, প্রত্যেক কটা জিনিসের সলিউশন আছে। আমার কাছে টাকা দিয়ে লোকে নিয়ে বসে আছে, দাদা কাল সর্প আমার অন্য লোক বলেছে কিন্তু আপনাকে দিয়ে কাটাবো, টাকা নিন, মাঙ্গলিক আর কাল সর্প দোষ। তাকে বলছি ভাই কাটাস না, দুটো করলি তুই ভোগে, তোকে রত্ন দিচ্ছি, রত্ন পর তুই সুখী থাকবি, স্ট্রেটের বলে দিই। ওরা করেছে, ওরা খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই। আগেন ধরো আজকে বিয়ের টাইমে আমরা অলওয়েজ বলি ম্যাচ মেকিং কিংবা জটক বিচার অতি অবশ্যই করান, বাট প্রপার অ্যাস্ট্রোলজি দিয়ে করান। আমার কাছে যদি জটক বিচার করতে কেউ আসে, আমি তোমাকে সিম্পলি বলছি, আমি টাইম নিই মিনিমাম 2 থেকে 3 দিন, ভালো আমার ফিস নিই,
100 বার, তার সারা জীবনটা বলে দেবে তুমি। তো জিনিসটা কি আছে, ইভেন আমি 31টা গুণ মিলেছে, আমি বিয়ে রিজেক্ট করেছি 31টা গুণে, 36 মধ্যে 31টা গুণ মিলেছে, বিয়ে রিজেক্ট করেছি। যেহেতু এই প্যারামিটার্স তো বানানো হয়েছে বহু বছর আগে, আজকের সাথে ওটা মিলবে না, তোমাকে আজকের সাথে ওটাকে বুঝে নিতে হবে, এটা কি চাইছে আর কি বলতে চাইছে, তখন গিয়ে ওটা ঠিক হবে। আর ইভেন 17টা গুণ মিলেছে, আমি বিয়ে দিয়েছি লাস্ট 15 ইয়ার্স, এখনো তার শুকিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। ওটা বুঝতে হবে, ক্যালকুলেশনটা মারাত্মক। এক্স্যাক্টলি, মানে অনেক কিছু আমরা মিসগাইডেড হয়, হয়তো ভুলভাল করে ফেলি, ডেফিনেটলি। কিন্তু ঠিকঠাক গাইডেন্সটা খুব দরকার। আচ্ছা এবারে বলো, সেটা হচ্ছে রীতিমতন তো একটা প্রেমের মরশুম আসছে, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে আসছে, সরস্বতী পুজো আসছে, তো সেই জায়গা থেকে আমরা এটাও দেখি অনেক মানুষ আছে যারা কিন্তু মানে প্রেমিক হওয়ার এই স্বপ্নটা বা স্বামী হওয়ার স্বপ্নটা থেকে বঞ্চিত থাকে। অর্থাৎ বহু মানুষের এইরকম দেখা যায় সারা জীবনে বিয়ে হলো না। এর জন্য কোন গ্রহ দায়ী? শুক্র। কিরকম ভাবে? ছেলেদের ক্ষেত্রে এটা হচ্ছে শুক্র, শুক্র হচ্ছে প্রেমের গুরু, আর মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে বৃহস্পতি। এটা জেনে রাখবে, যদি তাদের বৃহস্পতির পজিশন ঠিক নেই, কিংবা তোমার ধরো ছেলেদের ক্ষেত্রে শুক্রের পজিশন ঠিক নেই, তার কপালে এটা জুটবে না। এই বৃহস্পতি ঠিক নেই আর শুক্র ঠিক নেই বলে শুনেই সে একটা শুক্র ধারণ করে নিল, একটা হিরে পরে নিল, আর একটা ইয়ে পরে নিল, ভুল, আবার ভুল। এইটা প্রপার অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে কোনটাকে ঠিক করতে হবে, যে ওকে ইফেক্টটা দিয়ে। আচ্ছা, বুঝতে পারলে? আমাকে কন্ট্রোল করতে হবে। যেমন তোমায় বলছি, তুমি বাড়ির কর্তা, তুমি আমার ফেভারে নেই, তোমায় কন্ট্রোল করতে হবে, তুমি কিছু দিয়ে আসছো না, প্রয়োজন নেই, বৌদিকে ধরবো, বৌদিকে ধরলে তুমি শান্ত কিছু বলতে পারছো না আমাকে, বুঝতে পারলাম? এইভাবে। তো তাহলে বলছো যে অবিবাহিত যারা আছে তাদের এই দুটো গ্রহের মধ্যে কোনো একটা ডিস্টার্ব আছে? 100% ডিস্টার্ব আছে, এই দুটো ডিস্টার্ব হতে বাধ্য, এই দুজন ডিস্টার্ব হতে বাধ্য, কিন্তু এদেরকে সন্তুষ্ট করবো কি করে? যেমন বলেছি অন টিভি, তোমার লাইভ চ্যানেলে, যাদের যেই পুরুষের কথা বলছি, শুক্র খারাপ আছে, কি বিয়ে হচ্ছে না, কি প্রেম জুটছে না, কখনো ভুলেও শুক্রের দান করবে না। শুক্রের দান মানে কাউকে চাল দেবে না, কাউকে দুধ দেবে না, নিজে পরার জামা কাপড় দেবে না, এগুলো দেবে না, এইগুলো বারণ করছে। এবার তুমি জিজ্ঞেস করবে, এই পরা জামা কাপড় তাহলে আমি কি করবো? এমনি ডাস্টবিন ছুড়ে দাও, স্ক্র্যাপ করে দাও, কিন্তু কাউকে দিও না। মানে কি হয় দিলে? শুক্র খারাপ হয়, আরো ডাউন হয়ে যায়, আরো ডাউন হয়ে যায়। এবার তোমাদের যার ধরো এই শুক্রকে ভালো করতে হবে, সবার আগে তুমি পায়েস করে প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে দিয়ে নিজে খাও, লোককে খাওয়াও, বাচ্চাদের খাওয়াও, ওটা করো। পায়েস নিজে বানাও? না, বাড়ির মেয়েরা বানাতে পারে, বানিয়ে মা লক্ষ্মীকে অর্পণ করে নিজে খাও, বাচ্চাদের খাওয়াও, সবাইকে দাও, ওটা ভালো, ওটা করতে পারো। বলে এরকম অনেকগুলো আছে, এতগুলো তো বলা যায় না এখানে। তা আর বাদ বাকি কিছু যদি জানতে চাও আমার কাছে চলে এসো, বলে দেবো। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে অনেক সময় অনেক মানুষের দেখি যে তাদের এক রকমের লাইফস্টাইল চলছে, কিন্তু হঠাৎ করে একটা বিরাট চেঞ্জ এলো, মানে ভালো এলো। এটা কি কোনো কর্মফল নাকি এটাও গ্রহের যোগ ছিল? কর্মফল আর গ্রহের যোগ, পাস্ট লাইফ কর্ম আমরা অলওয়েজ বলি। আচ্ছা, পাস্ট লাইফ কর্ম আমাদের এফেক্ট করে এই জন্য, যদি ধরো গত জন্মে, ধরো তোমার বাড়িতে কি আমার বাড়িতে আমাদের দাদু দিদা কিংবা ঠাকুমা এরা কিন্তু বলতো ভালো কাজ কর, কারোর ক্ষতি করিস না, তাতে এই লাইফটা আমাদের ভালো হয়। আমরা যা কিছু পেয়েছি, ছেলে হয়েছি কি মেয়ে হয়েছি, বড় মেজো সেজো, সব আমাদের পাস্ট লাইফ কর্মা দিয়ে হয়েছে। কি একমাত্র ছেলে আছি, কি একমাত্র মেয়ে আছে, সব আমাদের পাস্ট লাইফ কর্মা থেকে আছে। এবার ব্যাপারটা কি হয়, আমাদের অনেক সময় তুমি দেখবে অনেক বাড়িতে কোটিপতি বাড়ি আছে, ছেলে জন্মালো, সবকিছু মুখে সোনা চামচ নিয়ে জন্মালো, সে যতক্ষণে বড় হলো সবকিছু শেষ। আবার অনেক বাড়ির সাধারণ বাড়ি আছে, জাস্ট লাইক ধোনি, আমাদের মহেন্দ্র সিং ধোনি, নর্মাল বাড়ির ছেলে, বড় হয়ে ছেলে জন্মালো, ইভেন টিকিট কালেক্টরের কাজ করলো, সে আজকে কোথায় চলে গেল, কয়েক হাজার কোটি টাকার মালিক। এটাও আছে। আমাদের গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি, সে সোনার চামচ নিয়ে জন্মেছিল, বরঞ্চ আরো 4টে সোনার চামচ মুখে ঢুকে বসে আছে, কিন্তু ওর তুলনা ওর ভাই, ওর দাদা কিন্তু অতটা মানে বড় লোক না। এটা হচ্ছে পাস্ট লাইফ কর্মা। তোমার বর্তমান তোমার যে গ্রহ আছে তার এফেক্ট। তো এই যে বলছিলে, মানে এই যে হঠাৎ করে যাতে ধনী হওয়া যায় বা হঠাৎ করে যদি নিজের ক্যারিয়ার গ্রাফটাকে বাড়িয়ে দেওয়া যায়, এটার জন্য কি কোনো রেমেডি আছে অ্যাস্ট্রোলজিতে? হঠাৎ করে যতক্ষণ না তোমার কপালে থাকবে করা যাবে না।
তোমার কপালে মানে তোমার গ্রহ সাপোর্ট যদি না করে, যেমন যে আমি তোমায় বললাম তো আমি নিজে তান্ত্রিক আছি, তারপরে শুনি অনেক তান্ত্রিক বলে আমি সব করে দেবো, এটা করে দেবো, তুমি করে দেবো, বোগাস। তোমার কপালে না থাকলে, তোমার গ্রহ যদি সাপোর্ট না করে দেওয়া যাবে না। যেটা আমি তোমাকে আগেও বললাম, তুমি আজকের দিনে 5 লাখ টাকা কামাচ্ছ আর তোমার কপালে 15 লাখ টাকা আছে, 15 অব্দি করে দিতে পারবো। তুমি যদি বলো এটাকে আমাকে পার ডে 1 কোটি করে দাও, which is impossible। ঠিক কথা। এবার দাদা তাহলে আমার প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে তাহলে কি পাস্ট লাইফ আমাদের ছকে রিফ্লেক্ট করে? 100% করে, মানে বলা সম্ভব? 100% বলা সম্ভব। আগের জন্মে কে ছিল কি ছিল 100% বলা সম্ভব, কিন্তু আগেন এটা চলে আসছে, হাউ ক্যান আই প্রুফ? প্রুফ করবো কি করে? এটা তো প্রুফের চ্যালেঞ্জটা চলে আসছে এই জন্য যে ধরো আমি যদি তোমাকে বলি তুমি আগের জন্মে ধরো একটা ঋষি ছিলে, মানে ঋষি মুনি ছিলে, বাসের ড্রাইভার ছিলাম, সেটা প্রমাণটা কি আছে? প্রমাণ তো কিছু আমরা দিতে পারছি না। এই জন্য পাস্ট লাইফ কর্ম নিয়ে মানে অ্যাটলিস্ট আমি বিশেষ ডিসকাশন করি না। আচ্ছা, ছেলেরা কি ছেলে হয়েই জন্মায়? না, এটা কোনো ব্যাপার না। ছেলে হয়ে জন্মাবে এটাও কোনো গ্যারান্টি নেই, মেয়ে হয়ে জন্মাবে এটাও কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, এটা বাবা মায়ের ক্রোমোজোমসের উপর ডিপেন্ড করে। এটা সিম্পল। না আমি বলছি পাস্ট লাইফের। হ্যাঁ, পাস্ট লাইফেও বলছি যে আগের জন্মে আমি ছেলে ছিলাম, এই লাইফে ছেলে আসবো, এটা কোনো গ্যারান্টি নেই। আগের লাইফে আমি কুকুর হতে পারি, সেটাও লেখা থাকে ছকে, ওটা বোঝা যায়। সেটাও দেখা সম্ভব? একদম সম্ভব, একদম সম্ভব। বাট এনিওয়ান ক্যান চ্যালেঞ্জ মি, আই এম আনএবল টু প্রুভ ইট। প্রুভ করতে পারবো না। আচ্ছা দাদা, এবারে অনেকক্ষণ তো তোমার কাছ থেকে অ্যাস্ট্রোলজির টিপস জানলাম, এবার একটু নিউমোলজি নিয়ে জানতে চাইবো। সেটা হচ্ছে মানুষের নাম বা সিগনেচার, এটাতেও কি মানুষের নেগেটিভ জিনিসকে টেনে আনে যদি ভুল সিগনেচার করে? 100% টেনে আনে। 100% সিগনেচার ক্যান চেঞ্জ ইউর লাইফ, এটা বলতে পারে। কমপ্লিটলি ক্যান চেঞ্জ ইউর লাইফ। এতটা ভাইটাল? 100%। বাট अगेन সব থেকে ভাইটাল তোমার চার্ট অনুসারে, সে নিউমেরোলজি বলো, পুরোটাই এর সব অ্যাস্ট্রোলজির পার্ট, সিগনেচার বলো, সবকিছু অনেকে কিভাবে শুট করবে, যতক্ষণ তোমার চার্ট কমপ্লিটলি, চার্ট মিন্স ডেট, টাইম, প্লেস সবকিছু লাগবে, ওটার থেকে এক্স্যাক্টলি সবকিছু বেরোয়। তোমাকে কমপ্লিট তোমার সিগনেচার যেটা জিনিসটা আছে, ওটা যদি তোমার জাস্ট আমি এমনি তোমাকে দেখে তোমার যদি আমি নাম লিখতে বলি এইভাবে সিগনেচার করো, এটা ভুল, এটা হাফ। এবার ধরো আমরা চলে আসছি ইনক্লুডিং নিউমেরোলজি নিয়ে বলি 1 ভালো আছে, 2 ভালো আছে, 4 ভালো আছে। अगेन ধরো যাদের নাম্বার 1 ইয়ারটা আসছে, নাম্বার 1 ইয়ার মানে সানের নাম্বার হয়ে গেল, কিন্তু তুমি হচ্ছে মেষ লগ্ন, সরি কুম্ভ লগ্ন, বাস খেয়ে যাবে। আচ্ছা, কি করে হবে? তোমার হোক 1, কিন্তু তুমি তো হচ্ছে শনির জাতক, তো সানের সাথে জেল করবে কি করে? দুটো অ্যান্টি, পুরো কমপ্লিটলি অ্যান্টি। সুতরাং তোমাকে কমপ্লিটলি অলওয়েজ তোমার ছক কথা বলবে। ছক যদি তোমাকে সাপোর্ট না করে, মিনস গ্রহ তোমার যদি সাপোর্ট না করে, তুমি কিচ্ছু করে উঠতে পারবে না। সুতরাং যারা বলে আমি অনলি নিউমেরোলজি নিয়ে বলছি, আমি বলি কমপ্লিটলি ভুল। আপনি কখনো করাতে পারবেন না। আমার কাছে ইনস্ট্যান্ট আছে যাদের 1 রয়েছে, মানে নাম্বার 1 আছে। এবার ধরো যাদের এই বছরটাও 1-এ আসছে, তাদের কমপ্লিট যারা নিউমেরোলজিক্যালি তারা বলছে প্রচন্ড ভালো যাবে, which is next to impossible. It is like ঠিক এরমই কথা, যেমন আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, উনি যখন যেখানে জন্মেছেন, যে কালীঘাটে জন্মাক আর যেখানেই জন্মাক, সেই টাইমে অনেক বাচ্চাও জন্মেছে। ওনার গ্রহতে উনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন, ওই 1, 2, 3, 4 ধরে নয়। ইয়েস, ওটাও সায়েন্স, আমি ওটা নিয়ে বলি, কিন্তু ওটা হাফ নলেজ। তাহলে বাদ বাকি মুখ্যমন্ত্রী হলো না কেন? আমাদের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী, আজকে উনি যেদিন জন্মেছেন, যে সময় জন্মেছেন, যেমন আমি বলছি, লোকে বলে নিউমেরোলজিতে 8 নম্বরটা খুব খারাপ। 17 সেপ্টেম্বর হচ্ছে ওনার জন্মদিন, ওপেনলি বলছি সামনে। 17 সেপ্টেম্বর হচ্ছে ওনার জন্মদিন, তাহলে ওর যোগফল হচ্ছে 8। তা 8 তো নিউমেরোলজি খুব খারাপ বলে, একদম ডাউনফলে ফেলে দেয়। তা উনি এত উঁচু হয়ে বসে আছেন কি করে? সারা বিশ্বের নায়ক হয়ে বসে আছেন কি করে? সারা ওয়ার্ল্ড ফিগারের মধ্যে কিন্তু মোদির নাম একটা আছে, নাম্বার ওয়াইজ আমি যাচ্ছি না। ঠিক কথা। তাহলে হচ্ছে না কি করে? তার মানে আগেন তার ছক আমি দেখতে হচ্ছে, তার ছক সাপোর্ট করছে বলে, তার ছক কতটা পাওয়ারফুল আছে বলে সে ওই জায়গাটায় আছে। আচ্ছা, এটা তো গেল ব্যক্তি বিশেষে। এবারে বলো যে একটা কোম্পানির নাম, সেইটার নিউমোলজি নাম্বার বার করা হয় কি প্রোপাইটার বা মালিক, সেইটা বিচার করে?
এবার যদি মানে অনেকজন মালিক থাকে, এবার ধরো পার্টনারশিপ গ্রুপ অফ কোম্পানিজ, মানে আর কি প্রাইভেট লিমিটেড যদি হয়, কোম্পানি আছে, ওরা কি করে, যারা মেন ডিরেক্টর যারা আছে তাদের ছক দিয়ে বিচারটা করায়। আচ্ছা, তারা সেখান থেকে রেক্টিফিকেশনটা করে, কি নাম আমি ইউজ করবো, কি নাম আমি ইউজ করবো না, নামের স্পেলিং কি হবে ওখান থেকে চেক করায়। নামের স্পেলিং এর সাথে, নামের যে তোমার স্পেলিং যেটা আছে ওটার সাথে তোমার ডেট অফ বার্থ জেল করাটা প্রয়োজন, নালে হবে না। নেম ভাইব্রেশন যদি তোমার ডেট অফ বার্থের সাথে যতক্ষণ জেল করছে ওটা কিন্তু হবে না। জাস্ট লাইক আমার যে তুমি যদি ধরো এস কুমারের মধ্যে KUMMAR করা আছে, কুমারটা ডাবল এম ইউজ করেছি অ্যাকর্ডিং টু নিউমেরোলজি, ওটা আমার ডেট অফ বার্থের সাথে জেল করার দরকার, নালে কিন্তু হবে না। বুঝতে পারলে? দিস ইজ দ্য রিজন, এই করেই প্রত্যেকে করায়। বাট একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে লজি হোক না কেন, মেন হচ্ছে অ্যাস্ট্রোলজি, ওর বাইরে কিছু নেই। ভীষণ ভালো বললে দাদা। আচ্ছা, এবারে একদম ফাইনালি তোমার কাছ থেকে জানবো ইন ডিটেল, ইন ডেপথ, কার কিরকম যাবে এন্টায়ার 2026টা। এবার যদি ধরো আমি তোমাকে বলছি মেষ রাশি নিয়ে চলে এসো, যাদের যাদের মেষ রাশি কিংবা মেষ লগ্ন আছে, একটা জিনিস খেয়াল রাখবেন, মেষ রাশি মেষ লগ্ন অলওয়েজ খেয়াল রাখবেন মঙ্গলের রাশি আছে, আর আপনাদের কিন্তু যদি নাম্বার 1 থাকে আর যদি পজিটিভ দশা থাকে, খেয়াল রাখবেন বছরটা খুব ভালো যাবে। চলে আসুন বৃষ রাশি বৃষ লগ্ন নাম্বার 2 যদি আপনাদের থাকে, শুক্রের দশা যদি আপনাদের দশা অন্তর দশা কিংবা প্রত্যান্তর দশা থাকবে, খেয়াল রাখবেন এটা কিন্তু খুব ভালো থাকবে। নাম্বার 3-তে চলে আসুন, নাম্বার 3 হয়ে যাচ্ছে কিন্তু আপনার বৃহস্পতি। যদি আপনার চার্টে বৃহস্পতি যদি স্ট্রং থাকে বৃহস্পতি, তাহলে কিন্তু এদিকে কিন্তু 3 রিপ্রেজেন্ট করে যাবে মিথুন রাশিকে। তাহলেও বলছি বৃহস্পতি যদি আপনার স্ট্রং থাকে আর বুধ যদি স্ট্রং থাকে, আপনার জন্য কিন্তু মিথুন রাশি আর এই বছরটা কিন্তু ভালো থাকবে। সবার আগে জেনে রাখুন, নাম্বার কিংবা রাশি কিংবা লগ্নের উপর যাবেন না, এই ভুলটা করে অতি অবশ্যই একটা সঠিক অ্যাস্ট্রোলজারকে দেখান, সে কিন্তু আপনাকে বলতে পারবে এই বছরটা কেমন আছে। তার কারণ হচ্ছে দেয়ার আর মেনি ফ্যাক্টরস, একটা কুষ্টির মধ্যে অনেক ডিপ চর্চা করতে হয়, তখন গিয়ে আপনার এই ছকটা বেরোয়। মেন ছক থেকে এটা বোঝা খুব কম অ্যাস্ট্রোলজার আছে, জাস্ট মেন ছক রিড করেই বলে দেবে। ইন ডিটেলস চার্টে ঢুকতে হয়, কত নাম্বার পেয়ে রয়েছে এই বছর, কোন গ্রহ পেয়ে রয়েছে, এটা আপনারা বুঝতে পারবেন না, আর অ্যাপের থ্রুও বলেও চেষ্টা করবেন না, ওটা বোঝা যায় না। অ্যাপ জাস্ট আপনাকে একটা সাহায্য করে দেয়। যেমন আপনারা পড়াশোনার জীবনে যখন স্কুলে ছিলেন কি কলেজে ছিলেন, বই ছিল, তার সাথে কিন্তু প্রফেসর কিংবা টিচারের প্রয়োজন ছিল, সে জানে ওই বইয়ের ইন বিটুইন লাইন্সের মধ্যে কি আছে, তখন উনি বোঝাতেন। অ্যাজ ইট ইজ ওই অ্যাস্ট্রোলজার আপনাকে বোঝাবে যে আপনার ছকের মধ্যে এই সময় আপনার জন্য ভালো আছে না খারাপ আছে। এবার চলে আসুন, বলছি কর্কট রাশি কিংবা 4 নম্বর কিংবা আপনার 4 নম্বর এমনি হচ্ছে কিন্তু রাহুর সাথে কর্কটের কিন্তু কোনো সম্পর্ক নেই, তবুও বলে রাখলাম খেয়াল রাখবেন যদি আপনার কর্কট রাশি আছে, চন্দ্র যদি ভালো পজিশনে আছে, তাহলে কিন্তু বছরটা আপনার ভালো যাওয়ার কথা। বাট আগেন আপনাকে বলে রাখছি অতি অবশ্যই অ্যাস্ট্রোলজারকে দেখান। 5 নম্বর অর্থাৎ রবির এইটা বছর, আর আপনার যদি সিংহ রাশি কিংবা সিংহ লগ্ন যদি আছে আর দশা অন্তর্দশা কিছু চলছে, তাড়াতাড়ি যোগাযোগ করুন এস কুমারের সাথে, বলে দেবে আপনার বছরটা কেমন আছে, কি রত্ন পড়তে হবে, কেমন কি করতে হবে, আপনার জীবনটা ভালো হয়ে যাবে। চলে আসুন 6 নম্বর কন্যা অর নাম্বার 6, বুধের নাম্বার, বুধের রাশি। 6 নাম্বারটা হচ্ছে কিন্তু শুক্রের, কিন্তু এদিকে হচ্ছে কন্যা। এবার যদি আপনার বুধ ভালো থাকে আর শুক্র যদি ভালো থাকে, আর এই দুটোর মধ্যে কারোর প্রত্যন্ত দশা যদি চলে, প্রত্যন্ত দশা কথা বলছি কিন্তু দশা অন্তর্দশা নয়, আমাদের জন্য কিন্তু খুব হাই টাইম আছে, খুব ভালো সময় যাবে। যাদেরই হচ্ছে তুলা রাশি কিংবা তুলা লগ্ন, আর এদিকে 7 নম্বর যদি আপনার থাকে, এটা খেয়াল রাখবেন যদি দশা অন্তর্দশা ফেভার করে, এই বছরটা সাংঘাতিক আছে, খুব ভালো আপনাদের জন্য যাবে। চলে আসুন বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্ন অর্থাৎ কিংবা 8 নম্বরের জন্য। 8 নম্বর হচ্ছে শনির নাম্বার, এদিকে কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হচ্ছে মঙ্গলের। খেয়াল রাখবেন দশা অন্তর্দশা যদি আপনার সাপোর্ট না করে, এই বছরটা ভালো যাবে না।
কতটা খারাপ আছে, কোন সেক্টরে খারাপ আছে, যে কোনো অ্যাস্ট্রোলজারকে যোগাযোগ করুন। চলে আসুন নাম্বার 9, মঙ্গলের নাম্বার, আর এদিকে চলে আসে ধনু, সেটাও বৃহস্পতির রাশি হচ্ছে ধনু। বৃহস্পতি যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু এই বছর সাপোর্ট পাবেন, না হলে কিন্তু প্রবলেম পড়ে যাবেন। চলে আসুন, এরপর চলে আসছে মকর হচ্ছে শনি রাশি। মকরের জন্য এইটুকু বলছি, রাশি ওয়াইজ বলছি কিংবা লগ্ন ওয়াইজ বলছি, মকরের জন্য সময়টা বেটার থাকবে, খারাপ যাবে না। চলে আসুন কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জন্য নাম্বারের দিকে যাবেন না, আপনাদের জন্য এই বছরটা কিন্তু ভালো যাবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। চলে আসুন মীন রাশি কিংবা মীন লগ্ন, তাদের উপর কিন্তু চলছে 7.5, খেয়াল রাখবেন। মেষ রাশির উপর কিন্তু চলছে 7.5, আপনার জন্য কিন্তু এইটা মোটামুটি মিক্স থাকবে, একটু সাবধানে চলাফেরা করবেন। আর অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীকে দেখান, আর আমাকে দেখাতে চাইলে চলে আসুন আমার কাছে, এস কুমার, রয়্যাল জুয়েল প্যালেসে। আচ্ছা দাদা, অনেক কিছু জানলাম তোমার কাছ থেকে, আমাদের হাতে সময়ও একদম শেষ হয়ে এসছে, কিন্তু যাওয়ার আগে 3টে প্রশ্ন লাস্ট তোমায় করব। প্রথমত, আমাদের এই যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ সম্বন্ধে মিথ কি আছে তোমার মনে হয়? ব্যাপারটা কি আছে আমাদের এখানে, যেরকম অ্যাজ ইট ইজ মেডিকেল লাইনেও যদি দেখো, প্রবলেমটা কি হয়, অ্যাস্ট্রোলজির মধ্যেও কি আছে, এত রকম ভণ্ডামি আছে না, এত রকম ভণ্ডামি চলে আসার জন্য লোকে ঠিক এই জিনিসটাকে বিশ্বাস জায়গাটা অনেকটা কমে গেছে। জাস্ট লাইক মেডিকেল প্রফেশনেও দেখো একই অ্যাজ ইট ইজ ব্যাপার আছে। মেডিকেল প্রফেশনটা কি খারাপ? না, মেডিকেল প্রফেশন খারাপ নয়, অ্যাস্ট্রোলজি প্রফেশনটাও খারাপ নয়। মেডিকেলেও কিন্তু প্রচুর ডাক্তারের ধান্দাবাজির জন্য লোকে কিন্তু বিরক্ত হয়ে যায়, আর বিলিভ করা ছেড়ে দিয়েছে, কিন্তু আগেন বাধ্য হয় শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে। অ্যাজ ইট ইজ অ্যাস্ট্রোলজির মধ্যেও সময় যখন খারাপ হয় লোকে খুঁজতে থাকে, কিন্তু আমি আবার বারবার করে বলছি, সস্তার 3 অবস্থা, সস্তা অ্যাস্ট্রোলজার খুঁজবেন না, যারা কিছু জানে না তাদের দ্বারা কিছু হবে না। প্রপার অ্যাস্ট্রোলজার দেখান, তারা কিন্তু আপনাকে প্রপার গাইড করবে কিভাবে কি করতে হয়, কতটা কি প্রয়োজন, কোন রত্ন প্রয়োজন, কোন রত্ন দিয়ে আপনার কি কাজ হবে, সেটা দিয়েই কাজ হবে, সেটাই কিন্তু ঠিক। এটাই ফাইন। আমার দ্বিতীয় প্রশ্ন, যে মানুষটি অ্যাস্ট্রোলজি মানে না তার উদ্দেশ্যে তুমি এক লাইনে কি বলবে? অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি প্রত্যেকেই মানে, আমরা স্বীকার করতে চাই না। ব্যাপার হচ্ছে, যদি ধরো আজকে কোনো যে বলছে দূর ওসব কথা, আমি জিনিসটা মানি না, ওরকম কোনো কিছু হয় না। আমি মানে আমার ফরেন ক্লায়েন্টসের কথা বলছি, যারা তো ধরো কোনো কিছু রত্নই পড়তে চায় না, তারা অবধি কিন্তু অ্যাস্ট্রোলজি মানে, তারাও কিন্তু নিয়ে ভাগ্য বিচার করায়। এরকম প্রচুর ক্লায়েন্ট আছে আমার কাছে আছে, তাদের আমি কিন্তু বড় সেলিব্রিটিও আছে, মুখ খুলতে চাইছি না আমি, তারা কিন্তু লোকের সামনে বলে আমরা অ্যাস্ট্রোলজি মানি না, কিন্তু লুকিয়ে সবাই দেখায়। এটা হচ্ছে আমার একদম শেষ প্রশ্ন, তার আগে আপনাদেরকে বলছি, আপনাদের এই প্রোগ্রাম কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান। আর যারা বা আপনাদের যেসব বন্ধুরা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, এবং অবশ্যই বেল আইকনটা কিন্তু অন করে রাখতে ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নোটিফিকেশন আপনারা পান সব সময় এবং সবার আগে। আমার শেষ প্রশ্ন দাদা, ভাগ্য যদি লেখাই থাকে তাহলে চেষ্টা করার কি দরকার? না, এটা হচ্ছে খুব সুন্দর কথা। ভাগ্যে যদি লেখা থাকে তাহলে চেষ্টা না করলে তুমি কিছুই পাবে না। ধরো তোমার ব্যাপারটা হচ্ছে, তোমার কপালে লেখা আছে যে আজকে তুমি 1 লাখ টাকা পাবে। ধরো কোনো ক্লায়েন্টই তোমার টাকা 1 লাখ টাকা দিচ্ছে, কিন্তু তুমি উঠতেই চাইছো না, চেষ্টাই করে দূর যাবো না, ফোনটাই ধরছে না, ঘুমোচ্ছে, তাহলে তুমি কি টাকা পাবে? চেষ্টা করে তোমাকে, ধরো এখান থেকে আমরা এখন যেখানে বসে আছি এখান থেকে 5 কিলোমিটার দূরে কোনো একটা ডিস্টেন্সে গিয়ে তুমি যে টাকা দিতে চাইছে, প্রচন্ড ঠান্ডা পড়ছে, সে টাকা নিয়ে রেডি হয়ে বসে, তুমি উঠে গেলে তো টাকাটা পাবে। এটা হচ্ছে চেষ্টা। তাহলে চেষ্টা এবং ভাগ্য দুটোই দরকার। 100%। ভীষণ ভালো লাগলো দাদা, ভবিষ্যতে তুমি টাইম দিলে আবারও আমরা এরকম পডকাস্টে বসবো। নিশ্চয়ই। ভালো থেকো। থ্যাংক ইউ।